আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে দুটি খবর নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন, এবং যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন। চলুন আমরা খবরে চলে যাই। পশ্চিমবঙ্গে কি বিজেপি ক্ষমতায় আসছে, কি বলছে বুথ ফেরত জরিপ। এরপরে যে খবরটি রয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরামর্শে কি ওপেক ছেড়েছে আমিরাত, সৌদির ওপর কি প্রভাব পড়তে পারে। চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। প্রথমে আমরা যে খবরটি নিয়ে আলোচনা করব, পশ্চিমবঙ্গে কি বিজেপি ক্ষমতায় আসছে, কি বলছে বুথ ফেরত জরিপ। এখানে বলা হচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফল সত্যি হলে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। আজ বুধবার প্রকাশিত কয়েকটি সংস্থার মধ্যে মাত্র দুটি তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রেখেছে। 6টি সংস্থা মত দিয়েছে বিজেপির পক্ষে। কয়েকটি সংস্থা জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার তারা তাদের সমীক্ষার ফল জানাবে। তবে প্রতিটি সমীক্ষাতে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। ফলে চতুর্থবারের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী শপথ নেবে নাকি প্রথমবার বিজেপির পশ্চিমবঙ্গ ক্ষমতাসীন হয়ে অঙ্গ ব্যঙ্গ কলিঙ্গের অধীশ্বর হবে, তা গণনা শেষ না হলে জানা যাবে না। 4 মে পর্যন্ত সাসপেন্স জারি থাকবে। যদি সমীক্ষার ফল আসা আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরকার গঠনের ঘোষণা করে দিয়েছেন। ভোট গ্রহণ শেষে হওয়ার পর হাসিমুখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঙ্গুল ভি ইঞ্চি চিহ্ন দেখিয়ে দলে জয় ঘোষণা করেছেন। জনমত পোলস ও পিপলস পালস তৃণমূল কংগ্রেসের জয় ঘোষণা করেছে। এদের মধ্যে তৃণমূলকে সবচেয়ে বেশি আসন দিয়েছে জনমত পোলস, 195 থেকে 205। তাদের মধ্যে বিজেপি পাবে 80 থেকে 90 আসন। পিপলস পালসের সমীক্ষাতেও তৃণমূল পাচ্ছে 177, 187 আসন, বিজেপি পাচ্ছে 95 এবং 110। তবে বাকি সংস্থাগুলোর সবাই এগিয়ে রেখেছে বিজেপিকে। চাণক্য বিজেপিকে দিয়েছে 150 থেকে 160, তৃণমূলকে দিয়েছে 130 থেকে 140। ম্যাট্রিজ বিজেপিকে দিয়েছে 146 থেকে 161, তৃণমূলকে দিয়েছে 125 থেকে 140। পোল ডায়েরি বিজেপিকে দিয়েছে 147 থেকে 179, তৃণমূল 99 থেকে 127। প্রজাপোল ট্রাজিস্টের মতেই বিজেপি পাবে 178 থেকে 208 আসন এবং তৃণমূল পাবে 85 থেকে 110। পি মার্ক সংস্থা অনেকদিন ধরে ভোট সমীক্ষা চালিয়ে আসছে। তারা বিজেপিকে 150 থেকে 176 আসন দিয়েছে, তৃণমূলকে দিয়েছে 118 থেকে 138। সবশেষে 2021 সালের বিধানসভা নির্বাচনে 294 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 213 আসন, বিজেপি পেয়েছিল 77। 5 বছর আগে নির্বাচন কংগ্রেসে সিপিএম কয়েকটি আসন জেতেননি। এবার প্রায় সবাই ওই দুই দলকে 2 থেকে 5টি আসন দিয়েছে। এসব সমীক্ষার গড় হিসাব করছে এনডিটিভি পোল অব পোলস। যা দেখাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের ত্রিশকু বিধানসভা হতে চলেছে, অর্থাৎ কোনো দলই নিরঙ্কুশ গরিষ্ঠতা পাচ্ছে না। হিসাবটি এই রকম: তৃণমূল পাচ্ছে 146, বিজেপি পাচ্ছে 140, কংগ্রেস 2, সিপিএম 1 ও অন্যান্য 5টি আসন। আসাম নিয়ে অবশ্যই কোনো সংস্থাই প্রকাশ করেনি। সব সমীক্ষার সংস্থায় বলছে আসামে বিজেপির আরেকবার ক্ষমতায় আসছে। কেউ কেউ মনে করছে বিজেপির 100 আসন পর্যন্ত জিততে পারে, কংগ্রেস আসন 18 থেকে 34 এর মধ্যে থাকবে। আসাম বিধানসভার মোট আসন 126। 5 বছর আগে বিজেপির রাজ্য জয়ী হয়েছিল। একইভাবে কেরালা রাজ্য পালাবদল নিয়ে প্রায় সবাই নিশ্চিত। সেখানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ক্ষমতা ছিনিয়ে নিতে চলেছে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ এর কাছ থেকে। তামিলনাড়ু নিয়েও সমীক্ষার দলগুলোর মধ্যে তেমন একটা পার্থক্য দেখা যায়নি। প্রায় সবাই একমত ডিএমকে কংগ্রেস জোট সেখানে আরও একবার ক্ষমতায় আসছে। একমাত্র ব্যতিক্রম অ্যাক্সিস মাই ইন্ডিয়া। এ সংস্থা সমীক্ষায় জয়ী হয়েছে সদ্য দল গড়ে ভোটে দাঁড়ানো তামিল অভিনেতা বিজয় দল টিভিকে। তাদের মতে টিভিকে 98 থেকে 120টি আসন পেতে পারে। ডিএমকে সেখানে পাবে 92 থেকে 110টি আসন। টিভিকে এই ভোটে ডিএমকে, এআইডিএমকে অথবা বিজেপির কারো সঙ্গে জোট বাঁধেনি। অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা সত্য প্রমাণিত হলে তামিলনাড়ু রাজনীতি অন্য প্রবাহে বইবে। তামিলনাড়ু লাগোয়া পাদুচেরিতে ক্ষমতাসীন ছিল এনআর কংগ্রেস। 30 আসন বিশিষ্ট বিধানসভায় কংগ্রেসকে হারিয়ে আবার ক্ষমতায় ফিরছে তারা।
এরপরে যে খবরটি রয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের পরামর্শে কি ওপেক ছেড়েছে আমিরাত, সৌদির ওপর কি প্রভাব পড়তে পারে? এদিকে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক থেকে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে ইউএ বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত সৌদি আরবের জন্য একটি সতর্কবার্তা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আরব আমিরাতে এই সিদ্ধান্ত একটি উপহার হতে পারে। তাদের সিদ্ধান্ত এই সংকেতকে দিয়েছে যে ইরান যুদ্ধ উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ করার পরিবর্তে এই অঞ্চলের পুরনো দ্বন্দ্বকে আরও উস্কে দিয়েছে। বাইরে থেকে দেখলে পেট্রোলিয়াম রপ্তানিতে দেশগুলোর সংস্থা ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রধান হলো সদস্যগুলো তেল উৎপাদনের সীমা নিয়ে সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিবাদের চূড়ান্ত পরিণতি। রিয়াদ তেলের দাম ধরে রাখতে সরবরাহ সীমিত রাখতে চাইতো, আর আমিরাত চাইতো বেশি পরিমাণে উৎপাদন করতে। গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্টের প্রধান বিশ্লেষক অ্যার্নি লোহম্যান রাসমুসেন মিডল ইস্ট আইকে বলেন, আরব আমিরাতে সব সময় বেশি উৎপাদনের পক্ষে ছিল এবং সৌদিরা দাম নিয়ন্ত্রণের পক্ষে ছিল। এই মতপার্থক্যের মূলে রয়েছে সৌদি আরব ও আমিরাতের অর্থনীতির ভিন্নতা। সৌদি আরবের প্রায় 3,50,00,000 মানুষের বসবাস, তাদের তেলের মজুদ আমিরাতের চেয়ে দ্বিগুণের বেশি। অন্যদিকে আমিরাতের নাগরিক মাত্র 10 লাখ, ফলে তেলের লভ্যাংশ ভাগ করার মানুষ সেখানে কম। ইতিমধ্যে আমিরাতে তাদের অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করেছে, যাতে তারা আরও বেশি তেল উৎপাদন রপ্তানি করতে পারে। এটাকে বিশ্লেষকেরা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বলে উল্লেখ করেছেন। রাসমুসেন বলেন, উৎপাদনের তুলনায় ওপেক দেশগুলোর মধ্যে আরব আমিরাতের সবচেয়ে বেশি উৎপাদন ক্ষমতা রয়েছে। আপনি যুক্তি দিতে পারেন তাদের এই অর্থনৈতিক হিসাবটি সঠিক, কারণ মাটির নিচে থাকা তেলের মূল্য 5 বা 10 বছর পর অকেজের মতো না ও থাকতে পারে। তবে বিশ্লেষকেরা বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে ইরান আগ্রাসন শুরু আগেই সৌদি আরব আসলে আমিরাতের অবস্থানেই কাছাকাছি চলে এসেছিল। রিয়াদ একসময় তেল ব্যবসায়ীদের সতর্ক করে বলেছিল, তেলের সরবরাহ কমানোর বিষয়ে তাদের দৃঢ়তাকে সন্দেহ করলে চরম মূল্য দিতে হবে। তবে শেষ পর্যন্ত সৌদি আরব হার মেনে উৎপাদন ব্যাপক বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়েছে। এটি রাজনৈতিক সিদ্ধান্তে সেন্টার ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট জ্যেষ্ঠ ফেলো গ্রেড পিডি মিডল ইস্ট আইকে বলেন, আমিরাত ও সৌদির মধ্যে নীতিগত পার্থক্য অনেক পুরনো, কিন্তু সৌদি আরব এখন নিজেদের বাজারে দখল ফিরে পেতে সচেষ্ট। বর্তমানে যুদ্ধের প্রেক্ষাপটে তাদের পুরনো যুক্তিগুলো এখন আর আগের মতো জোরালো নেই, তাই আমিরাতে এই প্রস্থান আসল অনেক বেশি রাজনৈতিক। ওপেক তৃতীয় বৃহত্তম উৎপাদনকারী সদস্যদের এই প্রস্থান এমন এক সময় ঘটেছে যখন আবুধাবি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রে প্রচারিত করেছে, একই সঙ্গে ইসরায়েলের আরও ঘনিষ্ঠ হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিস সপ্তাহে এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, ক্ষুদ্র এই উপসাগরীয় দেশটি যখন ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলার শিকার হয়েছিল, তখন ইসরায়েল সেখানে আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কারিগরি দল, অবশ্য কোনো সংবাদ মাধ্যম বলা হয়েছিল ইসরায়েলি সেনা পাঠিয়েছিল। উপসাগরীয় দেশগুলো হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব দেশ মার্কিন অস্ত্র ব্যবস্থার উপর নির্ভরশীল। ইরানে হামলা না চালানোর অনুরোধ যুক্তরাষ্ট্র উপেক্ষা করায় কিছুটা ক্ষোভ থাকলেও এই অঞ্চলে দেশগুলো শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পাশেই দাঁড়িয়েছে। সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি সুবিধা ও আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়ে ইরান যুদ্ধে সহায়তা করেছে, তবে একই সঙ্গে তারা তাদের ঘনিষ্ঠ ও সহযোগী পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতার প্রচেষ্টাকে সমর্থন দিয়েছে। বিপরীতে আরব আমিরাত প্রকাশ্য ও গোপনে যুক্তরাষ্ট্রের কাছে তদবির কাজ করেছে এবং যেন তারা ইরানের উপর হামলা চালিয়ে যায়। একই সঙ্গে পাকিস্তান যাতে যুক্তরাষ্ট্র ইরানকে আলোচনার টেবিলে আনতে না পারে সে চেষ্টাও করেছেন। প্রতিরক্ষা চুক্তির বিনিময়ে ওপেক ত্যাগ, যুক্তরাষ্ট্র যখন ইরানের সঙ্গে কোনো সমঝোতা যাবে নাকি যুদ্ধ চালিয়ে যাবে তা নিয়ে ভাবছে, তখন ওপেকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাকে ট্রাম্পের মন জয়ের একটি চেষ্টা হিসেবে দেখা যেতে পারে, কারণ ট্রাম্প দীর্ঘকাল ধরে ওপেক জোটের বিরুদ্ধে পুরো বিশ্বকে ঠকানোর অভিযোগ করে আসছেন। আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলে এবং সৌদি ইনকর্পোরেটেড এর লেখক অ্যালেন ওয়ার্ল্ড
পেশাজীবীদের সামাজিক যোগাযোগের মাধ্যমে লিঙ্কডিনে এক পোস্টে লিখেছেন, এই বিচ্ছেদ সম্ভবত আরব আমিরাত, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো চুক্তির ফল। যুক্তরাষ্ট্র ইসরায়েলি ইরানের হামলা থেকে আরব আমিরাতকে রক্ষায় সাহায্য করছে। বিনিময়ে আমিরাতের ওপেক ওপর বড় আঘাত হেনেছে, যা ট্রাম্প অনেকদিন ধরেই চালিয়েছেন। অ্যালেন ওয়ার্ল্ড আরও লিখেছেন, অদূর ভবিষ্যতে আমরা কোনো প্রতিরক্ষা চুক্তি ঘোষণা দেখতে পেলে অবাক হব না। এমন কিছু লক্ষণ দেখা যাচ্ছে যাতে মনে হচ্ছে আমিরাতে দীর্ঘদিন অস্থিরতার প্রস্তুতি নিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অংশীদারিত্ব আরও জোরদার করছে। মিডল ইস্ট আগেই এই প্রতিবেদন উল্লেখ করেছিল আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিওকে বলেছেন, এই যুদ্ধ 9 মাস পর্যন্ত স্থায়ী হলে আবুধাবি প্রস্তুতি আছে। চলতি মাসের শুরুতেই আরব আমিরাতের ট্রাম্প প্রশাসনের কাছে কারেন্সি সোয়াপ লাইন এর প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের অর্থ হচ্ছে আমিরাতের নিজস্ব রিজার্ভ ফুরিয়ে গেলে তারা মার্কিন ডলার ব্যবহারের সুযোগ পাবে। বিশ্লেষকরা বলেছেন, আমিরাতের ওপেক ছাড়ার সিদ্ধান্ত যদি আরবের সঙ্গে তাদের বৃহত্তর প্রতিদ্বন্দ্বিতার অংশ রাশিয়াকে অন্তর্ভুক্ত করে গঠিত ওপেকের বৃহত্তর সংস্করণ ওপেক প্লাসে সৌদিয়া আধিপত্য বিস্তার করেছে। এই অঞ্চলে কর্মরত একজন পশ্চিমা কূটনীতিক মিডল ইস্ট আইকে বলেন, এটি সৌদি আরবকে খেপিয়ে দেবে। মনে হচ্ছে আমিরাতের মাথায় বড় কিছু ঘুরপাক খাচ্ছে। সৌদি আরব এই অঞ্চলের বৃহত্তম দেশ ও আমিরাতের মতো তাদের বিদেশে প্রভাব বিস্তারের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। প্রকৃতপক্ষে ইরান যুদ্ধ শুরুর ঠিক আগে সৌদি আরব ইয়েমেনের আমিরাতের মিত্রদের উপর হামলা চালিয়েছিল। আবার সুদানের গৃহযুদ্ধের এই দুই দেশ বিপরীত পক্ষে সমর্থন দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে ইরান হামলা নিয়ে এমন জল্পনা তৈরি হয়েছিল হয়তো যুদ্ধ এই দুই পুরনো বন্ধুকে আবার কাছাকাছি আনবে। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে দেখা যাচ্ছে আবুধাবি ও রিয়াদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ যদি সৌদি আরবের অর্থে কেনা পাকিস্তানের অস্ত্রের চালান গত মার্চ মাস থেকে পূর্ব লিবিয়ায় খলিফা হাফতারের কাছে পৌঁছাতে শুরু করেছে। এর মাধ্যমে রিয়াদ মূলত লিবিয়াকে আমিরাতের প্রভাব থেকে সরিয়ে আনতে চাইছে। ক্ষমতাশীল আরব আমিরাত। আমিরাতের জ্বালানি মন্ত্রী সোহাইল আল মাজরু এক সাক্ষাৎকারে বলেছেন, ওপেক থেকে বেরিয়ে আসা বা যাওয়ার আমিরাতের দীর্ঘদিনের লক্ষ্য ছিল। এখন যুদ্ধের কারণে এটি এখন সহজ হয়েছে। আমাদের মতে সময়টি এখন সঠিক, কারণ বর্তমানে অন্য উৎপাদনকারীদের উপর এর প্রভাব হবে সামান্য। প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক বার্নার্ড হেকেল বলেন, জ্বালানি উৎপাদনের বিষয়ে আমিরাতের দৃষ্টিভঙ্গি সৌদি আরবের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। এর অর্থ হলো তাদের আর সৌদিদের কথা শুনতে হবে না, কারণ ওপেকের শর্তগুলো নির্ধারণ করে দেয় সৌদি আরব। বার্নার্ড আরও যোগ করেন, আমিরাত অনেক বছর ধরেই ওপেক ছাড়ার বিষয়টি বিবেচনা করেছিল। তারা শেষ পর্যন্ত এটিকে করেই ফেলল। সম্ভবত যুদ্ধের কারণে এখন সব কিছুই অনিশ্চিত। এই পরিস্থিতিতে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বাস্তবিকভাবে আমিরাতের অনেক বেশি অতিরিক্ত উৎপাদন ক্ষমতা আছে। তারা যদি সৌদি আরবের মতো বাজার নিয়ন্ত্রণের ভূমিকা পালন করতে চায় তবে তারা করতে পারবে। এটি তাদের বড় আকারে শক্তিশালী করবে। জ্বালানি বিশেষজ্ঞরা একমত, এই পদক্ষেপের সময়টি সঠিক। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি অবরোধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে। যুগের আগে আমিরাত দৈনিক প্রায় 35 লাখ ব্যারেল তেল রপ্তানি করত। এখন তারা ফুজাইরাহ বন্দর পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে দৈনিক 9 লাখ ব্যারেল পাঠাচ্ছে, যা হরমুজ প্রণালী এড়িয়ে যায়। তাত্ত্বিকভাবে আমিরাতের হাতেই আরও প্রায় 10 লাখ ব্যারেল তেল উৎপাদনের সক্ষমতা অব্যাহত রয়ে গেছে। সেন্টার ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্ট জোস্ট ফেলো গ্রেড ক্রিডি বলেন, আমিরাত যুদ্ধের আগে ওপেক ছাড়লে তা অনেক বড় ঘটনা হতো, কিন্তু যুদ্ধের কারণে তাদের বাড়তি তেল এখানেই বাজারে আসবে না। তবে যুদ্ধ শেষ হলে বিশ্বজুড়ে মজুদের যে ঘাটতি তৈরি হবে তাতে আমিরাতের বাড়তি রপ্তানি অনায়াসে বাজার গ্রহণ করে নেবে। তবে বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে
আরব আমিরাতের এই পদক্ষেপে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলার হাত ধরেই শুরু হওয়া ৬৫ বছরের পুনর্জ্বালানি জোটটি মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিতে পারে। রাসমুসেন বলেন, এটি ওপেকের জন্য এক বিরাট এক ধাক্কা। আমরা হয়তো এর শেষ অধ্যায়টি লিখতে চলেছি। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন খবর পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন।